এই ফার্স্ট টাইম দেখছি যে কোনো কিছু লেট করছে। আমাদের ট্রেন চলে এসেছে। যদি এটা 1 ঘন্টা লেট করে তাহলে 50% পয়সা আমরা ফেরত পাবো। এই অরেসুন ব্রিজ যার উপর দিয়ে যাচ্ছি, একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল, অদ্ভুত। এরকম প্ল্যাটফর্ম কিন্তু আগে দেখিনি। উল্টো দিকের দেওয়ালে এরকম এলসিডি স্ক্রিনের মতো। এটা কি চলছে? অ্যাকচুয়ালি এলসিডি স্ক্রিনও নয়। আজকে 4 তারিখ, 4 নভেম্বর 2025। এখন আমরা রয়েছি স্টকহোমে। চন্দ্রিমার মৈনাকের বাড়িতে ছিলাম। এইটা ছিল ফ্ল্যাট ওদের, এই বাড়ির 5 তলায়। দারুণ সুন্দর কাটলো দুটো দিন। আজকে আমরা চলে যাচ্ছি এখান থেকে কোপেনহেগেন। চন্দ্রিমা আমাদের সেন্ট্রাল স্টেশন অবধি দিয়ে আসবে। মৈনাকের অফিস রয়েছে, ওই যে গাড়ি নিয়ে চলে এসেছে। দারুণ সুন্দর একটা খবর দিল মৈনাক। এটা হচ্ছে চন্দ্রিমাকে ইন্ডিয়ান এম্বাসি থেকে ডেকেছে ও চ্যানেলের জন্য। কনগ্রাচুলেশনস। এখন আমরা যাচ্ছি এখানে স্টেশনে, কি যেন নাম, অস্ট্রেলিয়া। গতকাল যেখানে এখান থেকে বাসে করে গিয়েছিলাম, মৈনাক আজকে ছেড়ে দিচ্ছে আমাদের স্টেশনে। চন্দ্রিমা আমাদের সঙ্গে যাচ্ছে একদম সেন্ট্রাল স্টেশন অবধি, মানে স্টকহোম সেন্ট্রাল অবধি ট্রেনে করে। ওখান থেকে আমাদের 11:24 ট্রেন, যাব কোপেনহেগেন। আর এই সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। দারুণ কাটলো দুটো দিন স্টকহোমে, দুর্দান্ত কাটলো, কোনো ডাউট নেই। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আজকে, আবহাওয়া সত্যিই খুব বাজে। খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে এই দুদিন, বুঝলে। আমরা আবারও চাইবো, না ওরকম নয়, আমরাও খুব খুশি। আজকে 11:24 ট্রেন ধরে আমরা মালমো হয়ে কোপেনহেগেন পৌঁছাবো বিকেলবেলা। ট্রেনের সমস্ত বৃত্তান্ত অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ট্রেনে উঠি, তারপর স্টকহোম সেন্ট্রাল থেকে ট্রেনটা ছাড়বে। আমি এর আগের ভিডিওতে সেই ট্রেন জার্নি দেখিয়েছি, এখান থেকে সেন্ট্রাল অবধি যাওয়ার অভিজ্ঞতা। ধন্যবাদ বলে ছোট করব না না, ওসব ছাড়ো, টাটা বাই। আরেকটা দিন হলে খুব টাটা। ভালো হতো। ও না, তুই তো যাচ্ছিস। আচ্ছা যাও, চলো বাই। তোমার সাথে দেখা হবে। না তাও দেখা হবে, খুব ভালো লাগছে, আর খুব মনটাও খারাপ লাগছে। হ্যাঁ, আমারও খারাপ লাগছে। কিছু করার নেই, চলো। এই যে সাদার তালিয়া একটা মফস্বল জায়গা, তাই না পৃথ্বীজিৎ? হ্যাঁ, কিন্তু তুই ভেবে দেখ, এই ব্যবস্থাপনা মফস্বল জায়গাতেও এই যে লাগেজ নিয়ে আমি আসব, নিচে নামলাম লিফটে, ওপরে উঠছি লিফটে, প্ল্যাটফর্ম চেঞ্জ করতে, প্ল্যাটফর্মে যেতে কোনো সমস্যা নেই লাগেজ নিয়ে। আর আমাদের সোদপুর স্টেশন ভাব, হ্যাঁ, মানে যারা বানিয়েছে তাদের মাথায় এতটুকু কাজ করেনি যে কেউ যদি লাগেজ নিয়ে আসে তাহলে সে ওই সিঁড়ি দিয়ে কিভাবে নামবে নিচে এবং কিভাবে প্ল্যাটফর্মে উঠবে। একটা র্যাম্প নেই ওখানে, কেউ ভাবেও নি র্যাম্পের কথা। অদ্ভুত ব্যাপার, পার্থক্যটা এখানেই হয়। আমাদের ট্রেন চলে এসেছে, চলো এবার। যাই হোক, দ্য বং ইন সুইডেনের আরও অনেক অনেক সাফল্য কামনা করি। হ্যাঁ, যারা এখনও দেখেননি তারা দেখে নেবেন দ্য বং ইন সুইডেন। চন্দ্রিমা আর মৈনাকের চ্যানেল, ওরা সুইডেনে কত সুন্দর করে ঘর সংসার করছে এবং এখানকার জীবনযাত্রা তুলে ধরছে, সেটা ওদের চ্যানেলে গেলে দেখতে পাবেন। পৃথ্বীজিৎ বলো, স্টকহোম আলটিমেটলি কিন্তু আমাদের মন জিতে নিল। একদম দারুণ একটা সুন্দর শহর। আর সব থেকে বড় কথা, কালকে রৌদ্রোজ্জ্বল একটা দিন ছিল, আমরা দারুণ ভালোভাবে ঘুরেছি। আজকের মতো যদি দিনটা হতো তাহলে কিন্তু চটকে যেত অনেকটা। মানে আমরা লাকি। জানি না কোপেনহেগেন গিয়ে কি হবে। কোপেনহেগেনের ওয়েদার রিপোর্ট এখনও দেখিনি। নেক্সট 3 দিন কোপেনহেগেন, দেখা যাক, তারপর আমস্টারডাম। আশা করা যায় ওদিকে ভালো ওয়েদার পাবো। আবারও বলছি, আমাদের দেশে আমরা যে কমিউট করি, যে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম, কিছু ভেবে বানান না আমাদের ওখানকার ইঞ্জিনিয়াররা বা যারা ডিজাইন করেন তারা। মানুষজনের স্বাচ্ছন্দ্যের কথা, ভবিষ্যতে কি হবে সেই কথা বিন্দুমাত্র চিন্তাভাবনা করেন না। যদি করতেন তাহলে সোদপুরের সাবওয়ে রেলওয়ে স্টেশনের ওরকম হতো না। হ্যাঁ, জায়গা কমের মধ্যেও কত সুন্দর করে কত কিছু তৈরি করা যায়, সেটা এই দেশে এলে বোঝা যায়। এই সব দেশে এলে তখন বোঝা যায় যে আমরা কিভাবে জীবন আমাদের প্রত্যেক দিন কাটাচ্ছি আর এখানের মানুষজন কিভাবে জীবন কাটাচ্ছে। হতে পারে আপনারা বলবেন অনেকের লোক সংখ্যা কম, চীন দেশেও লোক সংখ্যা অনেক বেশি, কিন্তু সেখানে
জীবনযাত্রা কিন্তু এরকম নয়, আমাদের মতো নয়। হ্যাঁ, সেখানেও ইঞ্জিনিয়াররা পাবলিকের জন্য চিন্তাভাবনা করে জিনিসপত্র বানান। তো যাই হোক, বিতর্ক হোক, সুন্দর বিতর্ক করুন, পক্ষে বিপক্ষে লিখুন, তবে শালীনতা বজায় রেখে। আপনার মধ্যে যে একটি সভ্য মানুষ আছে সেটা আপনার লেখায় যেন পরিস্ফুট হয়। সমালোচনা করার ভাষাটা আগে জানা দরকার। আমরা না সেটাই ভুলে গেছি যে সমালোচনা কীভাবে করতে হয়। সামনে এই হিস মানে হচ্ছে লিফট, নেবেই হিস। তাই আমি গতকাল ভাবছিলাম যে এগুলো কেন দেওয়া, এগুলো যারা দৃষ্টিশক্তিহীন তাদের জন্য, তারা যাতে লাঠি নিয়ে এই লাইনগুলো দিয়ে চলতে পারেন। কতটা ভেবেছে ভাবুন এই স্টেশন ডিজাইন করার সময়। এই যে বিশপস আর্মস, আমরা এখন স্টকহোম সেন্ট্রাল স্টেশনের ভেতরে। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 531, মালমো অবধি। মালমো থেকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে, দেবে 10 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখন যাচ্ছি 10 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ঢুকেই একটা ডিসপ্লে বোর্ড ছিল, সেখানে সব কিছু লেখা ছিল। এই যে এখানে ট্র্যাক ট্রেন ডান দিকে। আমরা টিকিট কেটেছিলাম হচ্ছে এই যে ইনফরমেশন ডেস্কটা এই সামনে বাদিকে, এটা এখান থেকেই টিকিট কেটেছিলাম আমরা। এটা হচ্ছে 10 নম্বর প্ল্যাটফর্ম, আর এই ট্রেনটা এসে দাঁড়ালো 11তে। এখন ঘড়িতে 11টা বেজে 4 মিনিট, 11টা 24-এ ট্রেন। ওয়েট করি, প্ল্যাটফর্মে ঠান্ডা আছে, তবে আজকে টেম্পারেচার অত কম নয়, মানে 7 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু হাওয়া আছে একটু হালকা, আর বৃষ্টির জন্য ভেজা ভেজা ওয়েদার। এইরকমই একটা ট্রেন এসে দাঁড়াবে এই প্ল্যাটফর্মে 10-এ, যেটা করে আমরা যাব। 11টা 24-এ এখান থেকে ট্রেন ছেড়ে ট্রেন মালমোতে পৌঁছাবে 3:52 তারপর ওখানে ট্রেন চেঞ্জ করতে হবে আমাদের। 4:20-তে ওখান থেকে ট্রেন ধরতে হবে, 4:20-তে ট্রেন রয়েছে, সেটা কোপেনহেগেন পৌঁছাবে 4:57। এই হচ্ছে আমাদের আজকে সারাদিনের জার্নি। আমাদের 4 নম্বর কারের রিজার্ভেশন, মানে কামরা নাম্বার হচ্ছে 4। আর এরপরে মালমো থেকে যখন কোপেনহেগেন যাব সেখানে কোনো রিজার্ভেশন নেই, সেটা লোকাল ট্রেন। এই দেখুন, চন্দ্রিমা যেতে যেতেও হাতে ধরিয়ে দিল। এটার মধ্যে কি আছে? চিকেন র্যাপ। দুই দাদা দুপুরে কি খাবে এটাও ওর মাথাতে রয়েছে। যাই হোক, থ্যাংক ইউ, মানে থ্যাংক ইউ ইজ নট এনাফ। না, যা করলো ওরা খুব সুন্দর। ট্রেন আসছে, ট্রেন ঢুকছে, দেখুন। আমাদের সিট হচ্ছে 21 আর 22, একটা আইল, একটা উইন্ডো। টাটা, চলো, হ্যাঁ চলো চলো চলো। এই হচ্ছে কম্পার্টমেন্ট আমাদের 21 আর 22। নিশ্চয়ই দেখা হবে পরের বছর। চেষ্টা করবো, উঠবে না। না, আমি বেরিয়ে গেলাম, বুঝলে? হ্যাঁ বেরিয়ে যাও। টাটা টাটা, ভালো থাকো। ভালো থাকিস ভাই। মাঝে আইল, বাদিকে 2টো চেয়ার, ডান দিকে দুটো চেয়ার। এই হচ্ছে বিস্ট্রো কার। আমি বিস্ট্রোতে এসেই বসে আছি, এখনও কেউ আসেনি এখানে অ্যাটেন্ডেন্ট। একটি মেয়ে মনে হলো ঘোরাঘুরি করছে, ওই হবে অ্যাটেন্ডেন্ট। এখানে একটু কফি খেয়ে তারপর ওখানে গিয়ে বসবো। এখন ঘড়িতে সময় 11টা 26, 2 মিনিট কিন্তু লেট হয়ে গেছে অলরেডি। এই ফার্স্ট টাইম দেখছি যে কোনো কিছু লেট করছে। ঠিক ঘড়িতে 11টা 28 ট্রেন ছাড়লো। প্রচুর সিট খালি এই ট্রেনে। কালকে আমরা ওখানটাতেই ছিলাম। স্টকহোম মনে থাকবে আজীবন। এই যে কালকে এখানেই হেঁটেছি আমরা, ওইখানটায় ভিউ পয়েন্টে ছিলাম। এর আগের পর্ব যারা দেখেছেন তারা দেখেছেন। এই মেয়েটি হচ্ছে অ্যাটেন্ডেন্ট। এই মেয়েটি টিকিট চেক করলো, বললো তোমার নাম বলো। টিকিট দেখলেও না, বলছে নাম বলো। নাম বললাম, ওর মোবাইলে নাম পেয়ে গেল। আর পাসপোর্ট দেখতে চাইলো না। কাউন্টারে যখন টিকিট করেছিলাম তখন পাসপোর্ট দেখেছিল।
বিস্ট্রোতে কি কি পাওয়া যাচ্ছে দেখুন। চিপস চকলেট তো প্রচুর, ওপরে এখানে প্যাকড ফুড রয়েছে, এখানে মিল, এগুলোর দাম ওই 109 এসিকে, মানে 10 ইউরো মতো এক একটা প্যাক। সঙ্গে অ্যালকোহল রয়েছে, রেড ওয়াইন, হোয়াইট ওয়াইন, বিয়ার, অল দিস অপশনস আর দেয়ার। স্যান্ডউইচ রয়েছে, র্যাপ রয়েছে, আর এখানে দেখুন ইয়োগার্ট, মুসেলি সহ এগুলো রয়েছে। এখানে কফি বড় মজার, এক কাপ কফি নিলে আপনি যতবার ইচ্ছে রিফিল করতে পারবেন, যদি কাপটাকে আপনি নিজের হাতে ইনট্যাক্ট রাখেন তবে। মানে কফি যতবার ইচ্ছে একবার কিনে রিফিল করা যাবে। কফির দাম আমি এখনও জিজ্ঞেস করিনি, দেখে বলছি। এই হচ্ছে ওয়াশরুম, একটা ছোট্ট ওয়াশরুম। তবে ওয়াশরুম কিন্তু সব জায়গায় নেই, মানে সব কম্পার্টমেন্টে ওয়াশরুম নেই, একটা দুটো কম্পার্টমেন্ট পরে পরে ওয়াশরুম। ওয়াও, হোয়াট এ ভিউ! এটা ডক, দেখতেই পাচ্ছেন জাহাজে লোডিং আনলোডিং হয় এখানে। খাড়ি ঢুকে এসেছে সমুদ্র থেকে। একটা সোদাটালিয়া সাইড, আচ্ছা আমরা সোদাটালিয়া হয়েই যাচ্ছি আর কি। হ্যাঁ, সোদাটালিয়া এটা হচ্ছে এই এক্সপ্রেস ট্রেনের স্টেশন, লোকাল স্টেশন নয়, লোকাল ট্রেনের স্টেশন নয়। আচ্ছা, এই ট্রেনটা 4 ঘন্টা 28 মিনিটে আমাদেরকে মালমো পৌঁছে দিচ্ছে। এটা কিন্তু ফার্স্ট ট্রেন, মালমো থেকে আবার আমাদের চেঞ্জ করতে হবে, সেটা তো আগেই বললাম। এখানে স্লো ট্রেনও অ্যাভেলেবল। এবার স্লো ট্রেন হলে ভাড়াটা একটু কম পড়তো, সেক্ষেত্রে হয়তো ঘন্টা 6 সময় লাগতো। আর এই ট্রেনে আমাদের দুজনের ভাড়া পড়েছে মালমো হয়ে কোপেনহেগেন অবধি 2664 এসিকে, মানে সুইডিশ ক্রোন। তো মানে হচ্ছে 266 ইউরো, মানে 27,000 টাকা, প্রায় 26,500 টাকা। হ্যাঁ, ট্রেন যাত্রাটাকে এক্সপিরিয়েন্স করার জন্যই আমরা এটা করলাম। বাসও অ্যাভেলেবেল, বাসে কিন্তু অনেক কম, বাসে 35 ইউরো করে এক একজনের, মানে দুজনের 70 ইউরোতে হয়ে যেত। তো আমরা ট্রেন জার্নিটাকে, ইউরোপে এসেছি, ট্রেন চড়বো না। ইউরোপে আবার যদি ইউরো রেল পাস করাতাম, তাহলে যদি আমরা টানা 15 দিন ঘুরতাম বা 20 দিন ঘুরতাম, তাহলে লাভ আছে। এই একটার জন্য কিন্তু ইউরো রেল পাস করিয়ে লাভ নেই, তো সেজন্য ওটা আমাদের জন্য ভালো অপশান নয়। আমরা এরপর আর ট্রেনে এবার চড়বই না। বাইরেটা দেখুন, এখানেও কান্ট্রি সাইড দুর্দান্ত। বুঝলি, এখানে থাকলে আমার মাথা খারাপ হয়ে যাবে, এই দুটো লোকের কথা এত কথা বলছে, আমি বিস্ট্রোতে গিয়ে বসছি। এমনি এরা হচ্ছে লোনলি মানুষ, হ্যাঁ, আর হয়তো হতেই পারে বাল্য প্রেম, এতদিন পরে দেখা হয়েছে, আনন্দ উচ্ছ্বাসে সেরকমভাবে ব্যাপারটাকে ভাব। এটা একটা সেই ধরনের প্রেমের স্টোরি, যেটা হয়তো যে বয়সে পূর্ণতা পাওয়ার কথা ছিল সেই বয়সে পূর্ণতা বিভিন্ন কারণে পায়নি। এতদিন পরে হঠাৎ ট্রেনের কামরায় দুজনের দেখা। ওই ট্রেনের কামরায় হঠাৎ দেখা, রবি ঠাকুরের কবিতা ছিল না? হ্যাঁ, হঠাৎ দেখা। সেটা না, এই নিয়ে তো ভালো ভালো সিনেমাও আছে। একটা বোধহয় উত্তম কুমার আর অরুন্ধতী দেবীর যৌতুকগৃহ, আর তারই হিন্দিটা বোধহয় নাসিরুদ্দিন শাবানা আজমি, হ্যাঁ না রেখা বোধহয়, রেখা, হ্যাঁ নাসিরুদ্দিন শাহ, মেরা কুছ সামান তোমারে পাস পারায়, সেরকম একটা গল্প ভাবতে পারিস। নাসিরুদ্দিন শাহ না পঙ্কজ কাপুর, ওখানে পঙ্কজ কাপুর ছিল বোধহয়, টিটি হয়েছিল না কি হয়েছিল, যাই হোক দারুণ ছবি ছিল, ওরকমই। তা আমরা ব্যাপারটাকে সেভাবেও ভাবতে পারি, কিন্তু সেই রোমান্টিসিজম তো ঠিক আছে, কিন্তু শিবাজি যেটা বলছে, এত যদি কথা বলে আমাদের গুলিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, যে আমরা কি বলবো কি করব, মানে পাজেল হয়ে যাচ্ছে, কি দেখাবো, পাজেল হয়ে যাচ্ছে। এখানে ট্রেনের ব্যবস্থা দারুণ, লেগ স্পেস তো খুবই ভালো, তবে ট্রেনটা একটু পুরোনো দিনের ট্রেন, অনেকদিন আগের কোচ এটা, কিন্তু একটুকু ঝাঁকুনি নেই, ডিসকমফোর্ট কিছু নেই, আমাদের ওখানে যেমন কাচম কাচম এমন মানে ধাক্কাটা মারে যে ঘুমোচ্ছি মনে হলো একদম ছিটকে ফেলে দেবে। এখানে ট্রেনগুলোতে সেটা নেই। সেদিনকে আমরা যেটা কোনটা ওই সান্টা ক্লজ এক্সপ্রেস যেটা চড়েছিলাম, সেটাও স্মুথ, হ্যাঁ একদম স্মুথ। আমি এখানে কফি কিনলাম 29 এসিকে করে, মানে 2.9 ইউরো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যতবার খুশি এটা রিফিল করতে পারি। এখন ঘড়িতে 1:22। আচ্ছা, স্টকহোম থেকে এই কোপেনহেগেন অবধি, মালমো অবধি ডিস্ট্যান্স হচ্ছে 580 কিলোমিটার, তারপর কোপেনহেগেন অবধি 657। এখনও অবধি 2টো স্টেশন পেরিয়ে গেল, তিনটে পেরিয়েছে।
আরও 2.5 ঘন্টা জার্নি আমাদের বাকি রয়েছে। অসাধারণ সুন্দর প্রকৃতি, এরকমই চলছে। কখনো এরকম ছোট ছোট বাড়ি আসছে, কখনো ছোট ছোট গ্রাম, কিন্তু বেশিরভাগটাই ক্ষেত আর জঙ্গল। আকাশটা এদিকে পরিষ্কার হওয়াতে আরও সুন্দর লাগছে। আমরা দক্ষিণে যাচ্ছি, কোপেনহেগেন দক্ষিণে, স্টকহোম থেকে। আমার মনে হয় আগামীকাল পরশু যে কদিন কোপেনহেগেন আমস্টারডামে থাকবো, একটু পরিষ্কারই ওয়েদার হবে। এখানে দেখুন একটা ছোট্ট চার্চ, এই যে এরকম ছোট ছোট গ্রাম পেরুচ্ছে। মালমো অবধি টোটাল 8টা স্টেশন রয়েছে। নামগুলো এত খটোমটো, বাবা। এই দেখুন ট্রেনটা একদম পুরো কাত হয়ে গেছে এখন, এই যে পুরো কাত। যখন ডান দিক বাদিক বাঁক নিচ্ছে তখন এটা হচ্ছে। অদ্ভুত সুন্দর প্রকৃতি এখানে। তবে প্রকৃতিটা কিন্তু একই রকম, তাই না? প্রকৃতিটা একই রকম, মানে একই রকম ক্ষেত, একই রকম বাড়িঘর, একই রকম জঙ্গল। মানে ওই ছবির মতো সাজানো গোছানো যে ব্যাপারটা, হ্যাঁ, সেটাই মাইলের পর মাইল ধরে সেরকম মাইলের পর মাইল ধরে ছবি। জাস্ট দেখুন এই যে। তবে ট্রেন জার্নি আমাদের ওখানেও কিন্তু কম সুন্দর না। না, এবং আমাদের ওখানে আমি দেখেছি সাউথ ইন্ডিয়া যখন গিয়েছিলাম, দক্ষিণ ভারতের ট্রেন জার্নি কিন্তু অপূর্ব। ল্যান্ডস্কেপ দারুণ সুন্দর দক্ষিণ ভারতের। আর আমাদের বাংলার প্রকৃতি সেটাও এরকমই সবুজ, সবুজ। এরকমই সুন্দর লাগে। আরেক রকমের সুন্দর, মানে অপূর্ব লাগে বাংলার প্রকৃতি আমার। আর দক্ষিণ ভারতেরও দারুণ লেগেছিল যখন আমরা গিয়েছিলাম ওই বিবেক এক্সপ্রেসে চড়ে, তখনও দারুণ লেগেছিল। অসাধারণ সুন্দর প্রকৃতি ছিল, বিশেষ করে ট্রেন লাইনের দুপাশে যা সিন ছিল। আর আমরা কদিন আগে যে রাজধানী এক্সপ্রেসে চড়ে দিল্লি থেকে সাউথে গেলাম, হ্যাঁ, তাই না, ত্রিচি হয়ে, সেটাও দারুণ ছিল, দারুণ ছিল। কোঙ্কণ রেলওয়ের যে লাইন সেটা দিয়ে সেটাও দারুণ। দুর্দান্ত ছিল। আচ্ছা, এইখানে আমাদের যেতে হবে কোস্টাল কর্ণাটক। এটা অনেকেই বলেছেন আপনারা যে কোস্টাল কর্ণাটক আপনারা যাচ্ছেন না কেন। আমরা অবশ্যই চেষ্টা করব কোস্টাল কর্ণাটক কভার করার। মানে যত দক্ষিণ দিকে যাচ্ছি ওয়েদার আস্তে আস্তে ভালো হচ্ছে। পরিবর্তন হচ্ছে, হ্যাঁ ভালো হচ্ছে। রাইট, হ্যাঁ, এই যে ট্রেনটা এবার ডান দিকে টার্ন নিচ্ছে। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, পুরো ডান দিকে হেলে গেছে ট্রেনটা। কোস্টার বা বাইক রাইড যারা করেছেন তখন যেরকমভাবে এরকমভাবে যায়, একদম সেরকম কয়েকটা জায়গায় যখন বাঁকগুলো নিচ্ছে ঠিক সেরকম ফিল পাচ্ছি। ট্রেন যাত্রায় এই ব্যাপারটা কিন্তু এবার সম্পূর্ণ নতুন। 580 কিলোমিটার পথ আমরা পেরোচ্ছি 4.5 ঘন্টায়। 4.5 ঘন্টা, হ্যাঁ, 580 কিলোমিটার। সাংঘাতিক স্পিডে চলছে। এই যে দেখুন, এখন এই ট্রেন চলছে 182 কিলোমিটার প্রতি ঘন্টায়। আচ্ছা, কোপেনহেগেনে গিয়ে আমরা 2 জায়গায় হয়তো থাকবো। বিক্রম, ওর সঙ্গে আলাপ হয়েছিল, আজকে নিতে আসছে, হ্যাঁ, বিক্রম আর তার স্ত্রী হচ্ছে পূর্বা। হ্যাঁ, গান গায় ওদের পূর্বা, বাড়িতে ভালো থাকবো, দারুণ গান গায়। ওদের সঙ্গে কলকাতাতে বিক্রম। আলাপ হয়েছিল, ছবিও দিয়েছিলাম আমি সেই স্কটল্যান্ডে, গ্লাসগোতে। স্কটল্যান্ডের যে শিবাজি যার সঙ্গে মিট করেছিল শুভ, তার শুভ আর দিদি হচ্ছে মোহনা। পূর্বা, হ্যাঁ, আর বিক্রম হচ্ছে পূর্বার হাজব্যান্ড। ওরাও আমাদের ভিডিও দেখে। আর আমার ছাত্র হিরণময়, ও থাকে এখানে। আরও প্রচুর মানুষ আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছেন। আমরা কোপেনহেগেন যাবো শুনে। হিরণময় বছর খানেক আগে সোদপুরে দেখা হয়েছিল, তখন বলেছিল শিবাজিদা এসো তুমি কোপেনহেগেন, আমরা আছি। তখনই বলেছিলাম নিশ্চয়ই যাব পরের বছর। তো ওদের ওখানেই ভাগাভাগি করে থাকবো আর ঘুরবো কোপেনহেগেন, সেসব থাকবেই ভিডিওতে। পৃথ্বীজিৎ, খিদে পাচ্ছে এবার, চলো তাহলে আমাদের খেয়ে নেওয়া যাক। চন্দ্রিমা কি দিয়েছে একটু খেয়ে নিই, চলো। চিকেন র্যাপ দিয়েছে, চিকেন বললো র্যাপ, ব্যাপক খেতে। পৃথ্বীজিৎ, ভালো, অনেক কিছু কিন্তু বিরাট বড়। ঘাস পাতাও দিচ্ছে। হ্যাঁ, এখানে সব খাবারই এমন এমন পরিমাণে দেয় যেটা আমাদের এই বাঙালিদের জন্য, স্বল্পাহারী বাঙালিদের জন্য চাপ। ভেতরে অনেক কিছু আছে, অনেক কিছু চিকেন আছে। তো আছেই, সেই সঙ্গে কিছু গাজর, পেঁয়াজ, এই ক্যাবেজ, মাস্টার্ড সস দিয়ে করা, দারুণ। আর ওপরে হচ্ছে পেটা ব্রেডের মতো একটা ব্রেড। থ্যাংক ইউ সো মাচ চন্দ্রিমা ফর দিস।
মিনিট 5 হলো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এসব দেখলেও ভালো লাগে। হ্যাঁ, যে মিনিট 5 দাঁড়িয়ে আছে। এবার শোন, তোকে রুলটা বলি, একটু আগে আমি রুল পড়ছিলাম, এসজে। আচ্ছা, আমরা বুক করেছি হচ্ছে এসজে রেল থেকে, এটা এসজে রেল। এবার রুলটা হচ্ছে, আমি রুল পড়ছিলাম, যদি 60 মিনিট এর বেশি ডিলে হয়, 60 মিনিট বা তার বেশি, তাহলে 50% ফেরত দিয়ে দেবে। বাহ, সুতরাং লন্ডনে আমি পেয়েছিলাম, জানেন, গ্লাসগো, যাওয়ার সময়, এডিনবরা যাওয়ার সময় লেট করেছিল, 55 পাউন্ড না 60 পাউন্ড ফেরত পেয়েছিল। রিটার্ন করে দিলে, ঠিক ঠিক ঠিক। দেখি এবার, আমাদের তো 1 ঘন্টা লেট মানে কোনো ব্যাপার না, কোনো ব্যাপারই না, এই নিয়ে কেউ মাথা ব্যথা করে না, আমরাও করি না। আমরাও 1 করি ঘন্টা লেট হলে তো ঠিকই আছে, 1 ঘন্টা দাঁড়িয়ে আছে। হতেই আচ্ছা, পারে। এমাত্র কিছু একটা অ্যানাউন্স করলো, যেটা বুঝলাম না, সুইডিশ ভাষায় করলো, ইংরেজিতে করলো না। এখানে স্টার্টিংয়ে যে অ্যানাউন্সমেন্ট করেছিল সেটা আবার ইংরেজিতে করেছিল, কিন্তু তারপর আর কোনো কিছু ইংরেজিতে করছে না। 2:16 বাজে, 17 হলো, মোটামুটি 10 থেকে বোধহয় দাঁড়িয়ে আছে। 60 মিনিট হলো ফাটাফাটি। এদের দেখুন একটা ব্যাপার ঠিক, আমাদের ওখানে এত কমপ্লেক্স রেলওয়ে সিস্টেম, আর ওই কমপ্লেক্স রেলওয়ে সিস্টেম নিয়ে ঘাটতে ঘাটতে আমাদের যারা রেলে কাজ করেন তাদেরকে স্যালিউট। হ্যাঁ, সত্যি সত্যি হ্যাঁ, সত্যি, যারা মানে আমাদের ওখানে রেলে কাজ করেন, তাদের যে চাপ নিয়ে কাজ করতে হয় আমি পার্সোনালি সেটা জানি। ঠিক ঠিক এবং আপনারা যারা রেলে কাজ করেন, আপনাদের সব সময় স্যালুট। কারণ যে কমপ্লেক্স সিস্টেম আমাদের, তার ধারে কাছেও এই সিস্টেম না। সত্যি। এবং মানে মানুষের সংখ্যাও তো কম, যে পরিমাণ লোক থাকলে আরও হয়তো মসৃণভাবে চালানো যেত, সেই পরিমাণ মানুষজন তো নেই ঠিক। এখন। হ্যাঁ, নতুন রিক্রুটমেন্টও হচ্ছে না, যাই হোক সেটা অন্য ব্যাপার, আমরা সে ব্যাপারে মন্তব্য করতে চাই না। কিন্তু যারা আমাদের দেশে ট্রেনে রেলে কাজ করেন, তারা সত্যি এফিশিয়েন্ট এবং কমপ্লেক্স সিস্টেম হ্যান্ডেল করেন। তো এইখানে এই মানুষজনদের যতটা আমরা দেখেছি, এরা যদি খানিকটা আউট অফ ট্র্যাক হয়ে যায় না, তাহলে কিন্তু আর সামলাতে পারবে না, পারবে না, পারবে না, এদের মানে অভ্যেস আমাদের নেই। ওখানে ট্রেন লেট করছে, এই করছে, ওই করছে, ইনস্ট্যান্টলি সব সামলে দেয় সবাই। হ্যাঁ, হয়তো তার জন্য লেট আরও বাড়ে বা কিছু, কিন্তু সামলে আলটিমেটলি দেয়। তো এইখানে যদি একটু ঘেটে যায়, তাহলে এই একটু ঘাটাটাকে এদের মাথা খারাপ সমস্যা হয়ে যায়, মাথা খারাপ হয়ে হ্যাঁ, যায়। সামলানো। হ্যাঁ, মানে এটা কিন্তু 2 ঠিক, 2 4 সবকিছু হয় এরা, নিয়ম মতো চলে তো। সেই মানে 2 2 4 হয় এটা জানে, তার সঙ্গে 3.5 যদি যোগ করতে বলা হয় তাহলেই গন্ডগোল হয়ে যাবে। ব্যাস, একদম ঘেটে মানে এটা আমরা এখানে ডিসকাস করছিলাম যে এখানে পড়াশোনার অবস্থা, মানে এর আগের জেনারেশন বা তার আগের জেনারেশন, তারা এত খেটেছে, বোঝেনি তো ইঞ্জিনিয়ারিং মার্ভেল এই দেশ। তো এখন বর্তমান প্রজন্ম, ওরা কিন্তু আর এত পড়াশুনো মুখী নয় বা এত খাটনির দিকে নেই। এই জন্য ইমিগ্র্যান্টদের ওপর এরা ডিপেন্ডেন্ট অনেক বেশি পরিমাণে। ইভেন ক্রিম লেয়ার ব্রেনের, সেটাও কমে গেছে অনেক এই প্রজন্মে। ঘড়িতে এখন ঠিক 2:30 ট্রেনটা ছাড়লো, মানে 2:12 থেকে 2:30। এই যে 2:30 ওখানে দেখা যাচ্ছে। প্রায় মিনিট 20 আর কি। হ্যাঁ, 20 মিনিট লেট অলরেডি হয়ে গেল। প্রার্থনা করছি আরও 40 মিনিট লেটটা হয়েই যাক, দেখা যাক আলটিমেটলি কটায় পৌঁছায়। মাত্র 3 মিনিট চলেই ট্রেনটা আবার এক জায়গায় দাঁড়িয়ে গেল। বেশ আমাদের ওখানকার মতো একটা ফিল হচ্ছে, এখানেও তার মানে এরকম হয় আর কি। এবার দেখা যাক, যদি এটা 1 ঘন্টা লেট করে তাহলে 50% পয়সা আমরা ফেরত পাবো। আমাদের কোনো চাপ নেই, মজা করতে করতেই ট্রেনে যাচ্ছি। আবার দাঁড়িয়ে গিয়েছিল পৃথিবীর যেটা বললো, তারপর এখন 2:36, 2:35-এ ছেড়েছে আমরা। মানে ফিঙ্গার্স ক্রসড, আশা করা যায় 1 ঘন্টা দেরি হবে। যদি হয় 50% টাকা রিফান্ড। মানে লেট হবে, আমরা গন্তব্যে দেরিতে পৌঁছাবো, সেটা কোনো ব্যাপার না। 1 ঘন্টা লেট হলে 50% টাকা পাওয়া যাবে, সেটা নিয়ে আমরা বেশি উত্তেজিত। যাই হোক, দেখ ছবির মতো স্টেশন সাজানো গোছানো। আরে স্টেশন আসবে, তখন আওয়াজ হবে, তাই না? মুড়ি 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 মুড়ি, চপ 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 চপ, সিঙ্গাড়া সিঙ্গাড়া সিঙ্গাড়া, চা 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 চা, সেই আওয়াজ। হ্যাঁ, যারা আমাদের সেই আনরিজার্ভড কম্পার্টমেন্টে চড়ে শিয়ালদা থেকে এনজেপি যাওয়ার ভিডিওটা দেখেননি, প্লিজ দেখে নেবেন। আমরা কিন্তু ওটা একটা দারুণ এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। আনরিজার্ভড কম্পার্টমেন্টে চড়ে আমরা গিয়েছিলাম শিয়ালদা থেকে এনজেপি, দারুণ এক্সপিরিয়েন্স ছিল। ভিডিওটা আমাদেরও ওই জার্নিটা করে খুব ভালো লেগেছিল। আমরা কিন্তু 360 আমাদের কিন্তু রেঞ্জ, আমরা কিন্তু সব
কিছু করছি, মানে ভেবে দেখুন, ফার্স্ট ক্লাসে যেমনি চড়ি, আনরিজার্ভ কম্পার্টমেন্টে চড়ি, তেমনি আবার বিদেশে সেই ধরনের ট্রেন জার্নি এটাও করেছি। বিদেশের মাটিতে আমাদের এ নিয়ে অনেকগুলো ট্রেন জার্নি হয়ে গেল। হ্যাঁ, সে তো হলোই। কায়রোতেও আমরা চড়েছি, মানে ইজিপ্টে চড়েছি, থাইল্যান্ডে চড়েছি, শ্রীলঙ্কায় চড়েছি। শ্রীলঙ্কায় চড়েছি, ঠিক আছে, অনেকগুলো ট্রেন জার্নি বিদেশের মাটিতে মানে হয়েছে। আমাদের পক্ষে যতটা যেটা করা সম্ভব সেটা আমরা করবো আর কি। হ্যাঁ, এরকম সুন্দর ট্রেন জার্নিও করবো। আবার শিবাজি যেটা বললো যে আনরিজার্ভ কামরায় করে যাওয়া, সেটা, বা আপনারা জানেন যে 4 রাত্রির দীর্ঘ 4 রাত্রি বিবেক ট্রেন জার্নি এক্সপ্রেস। বিবেক এক্সপ্রেসে চড়া। সেটাও করেছি এবং সেই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেছি আপনাদের সঙ্গে। আপনারা প্রচুর আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন, আশীর্বাদ করেছেন, আনন্দ পেয়েছেন আপনারা এই ধরনের ট্রেন জার্নিতে। আমরা কিন্তু আমাদের যাত্রাপথে যখনই ট্রেন জার্নি আসে আমরাও আনন্দিত হই, ট্রেন জার্নি করার জন্য মুখিয়ে থাকি। ছেড়ে দিল, জাস্ট 2 মিনিট দাঁড়ালো। ট্রেন জার্নি কিন্তু সবসময় শিবাজি আমাদের কাছে প্রিয়। মানে যদি বলেন যে কোন জার্নিটা করে সব থেকে আনন্দ পান, তাহলে অবশ্যই ট্রেন জার্নির নামটাই করবো। একদম। এবং আমাদের দেশের সেই যে ফিলটা, যেটা শিবাজি বলছিল, সেই ঝালমুড়ি, সেই ডিম সেদ্ধ, সেই ব্যাপারগুলোকে কিন্তু সবসময় মিস করি। এটা এখনো মিস করছি, এখনো মিস করছি। ঝালমুড়ি থাকতো ভালো থাকলে হয়। দারুণ হতো। এবং এদেরকে এই জিনিসগুলো একটু শেখাতে হবে, বুঝলিস তো? হ্যাঁ, মানে এর রোল বোঝে না এরা। হ্যাঁ, মানে আমরা যেটা মানে চিকেন র্যাপ খেলাম সেটা তো ভালো অবশ্যই, কিন্তু আমরা যে কাঠি কাবাব রোল যেটা খাই, সেটার কাছে অন্য কিছু রাখা যাবে না। হট কাঠি রোল আলাদাই একটা ব্যাপার আর কি। আচ্ছা, রিফান্ড রুলটা একটু ভুল বলেছি, আবার আমি পড়লাম ভালো করে। আমি বলেছিলাম 60 মিনিট বা তার বেশি ডিলে হলে 50% রিফান্ড হবে। না, ভুল বলেছিলাম। 60 মিনিট বা তার বেশি ডিলে হলে 25% রিফান্ড হবে। 120 মিনিট মানে 2 ঘন্টা বা তার বেশি ডিলে হলে 50% রিফান্ড হবে, যদি ট্রাভেল ডিস্টেন্সটা 150 কিলোমিটারের বেশি হয়। আর 150 কিলোমিটারের কম হলে 20 মিনিট ডিলে হলেই 50% রিফান্ড, আর 40 মিনিট ডিলে হলে 75%, 60 মিনিট বা তার বেশি ডিলে হলে 100% রিফান্ড। এই হচ্ছে রিফান্ড রুল। আর যদি কানেক্টিং ট্রেন থাকে, যেটা আমাদের আছে একই টিকিটে, তাহলে কিন্তু আরও বেশি কম্পেনসেশন পাওয়া যাবে, ডিপেন্ডিং অন দ্য রুল। সেটা এখানে লেখা নেই। মানে আমরা যদি কানেক্টিংটা মিস করি মিস সেক্ষেত্রে করি, বলছি। হ্যাঁ অবশ্যই, সেক্ষেত্রে আরও বেশি কম্পেনসেশন পাওয়া যাবে। দেখা যাক আলটিমেটলি কী হয়। এখন ট্রেন আবার ছুটছে ভালোই স্পিডে, আর এই হচ্ছে বাইরের দৃশ্য। ঘড়িতে এখন বাজে 3:17। একটা স্টেশনে এসে দাঁড়ালো, এর নাম হচ্ছে আলভেস্তা। এখান থেকে মালমো হচ্ছে 191 কিলোমিটার। ট্রেনে সময় লাগবে 1 ঘন্টা 31 মিনিট। ট্রেন ছাড়লো আলভেস্তা থেকে। এখন এখানে সময় হচ্ছে 3:20, মানে 3:52 আমাদের পৌঁছানোর কথা ছিল, কিছুতেই পৌঁছাতে পারবে না। 4:20 আমাদের ওখান থেকে ট্রেন ছিল, সেটাও ধরতে পারবো না। অ্যাটলিস্ট আমাদের 5টা হয়ে যাবে, বা 5:05 এরকম সময় আমরা পৌঁছাবো। মানে 1 ঘন্টা লেট করছেই আর কি, 1 ঘন্টা লেট হয়ে গেছে। দেখা যাক আলটিমেটলি কী দাঁড়াচ্ছে। আমি এখানে যে ম্যানেজার আছে তার সঙ্গে কথা বলবো, বলে এসে জানাচ্ছি। আমি ম্যানেজারের সঙ্গে কথা বলে এলাম, বিস্ট্রোতেই বসে আছেন ম্যানেজার। তো তিনি বলছেন যে এখন যা প্রোগ্রেস হচ্ছে এই ট্রেনের, যেভাবে চলছে, তাতে 4:18 মালমো পৌঁছানোর কথা। তো 4:20 মালমো থেকে যে ট্রেন আমাদের ধরার কথা, সেটা আমরা ধরতে পারবো না। উনি বললেন, তুমি এই টিকিট নিয়েই পরের যে ট্রেনটা আছে সেটা আমি বলে দেবো তোমাকে, তুমি সেই ট্রেনে ট্রাভেল করতে পারবে মালমো টু কোপেনহেগেন। তো চিন্তার কোনো কারণ নেই, আর তোমাকে আলাদা করে টিকিট করতে হবে না, সেম টিকিটে তুমি ট্রাভেল করতে পারবে। যে এখনও বলতে পারছি না, আরও 15 মিনিট আধ ঘন্টা পরে ও এসে আমাদের আপডেট দিয়ে যাবে যে এরপর আমরা কি করব, ওখানে নেমে কোন ট্রেন ধরবো। ঘড়িতে 3:52, বাইরে অন্ধকার নামছে, সেই সঙ্গে কুয়াশা রয়েছে একটু একটু। ঘড়িতে এখন 4:30। লুন্ড স্টেশন আসছে। লুন্ড হচ্ছে মালমোর আগে শেষ স্টেশন, এরপরই মালমো, লুন্ডের পরে। তো আমি ম্যানেজারের সঙ্গে কথা বললাম, বললো এখনও এক্স্যাক্টলি বলতে পারছে না যে কোন ট্রেন আমরা এরপর পাবো, কারণ এটা কখন পৌঁছাবে তার উপর নির্ভর করছে। এই যে দেখুন, লুন্ডে
লুন্ডে ঢুকে গিয়েছি, LUND। এখন টেন্টেটিভ পৌঁছানোর টাইম হচ্ছে 4:42, 4:57 বোধহয়, না 4:52 বোধহয় রাইট টাইম নাকি? হ্যাঁ ছিল, হ্যাঁ 3:52 রাইট টাইম, 3:52 সরি 3:52 রাইট টাইম ছিল। তার মানে 1 ঘন্টা লেট, মানে হচ্ছে 4:52। ওরা 4:52 আগেই ঢুকিয়ে দেবে যাতে কম্পেনসেশন দিতে না হয়। হ্যাঁ, সবচেয়ে বাজে লাগছে যেটা, সেটা হচ্ছে যে অরেসন ব্রিজ, মানে মালমোটা হচ্ছে এ পাশে, আর তারপরেই নর্থ সির একটা অংশ ঢুকে এসেছে, আর ওপারই হচ্ছে কোপেনহেগেন। মাঝে একটা ব্রিজ রয়েছে, অরেসন ব্রিজ। এই অরেসন ব্রিজটা অসাধারণ, মানে দিনের আলো থাকবে ভেবেছিলাম, আপনাদের দেখাতে পারতাম, তো সেটা আর পারবো না দেখাতে, অন্ধকার হয়ে যাচ্ছে। মানে রাতের যতটা দেখানো যায় ততটুকুই, দিনের আলোয় যতটা সুন্দর দেখতে পেতেন আপনারা বা আমরাও দেখতে পেতাম, সেটা আর হবে না। এই জায়গার এই বাড়িটা দেখে আমাদের শিয়ালদা স্টেশন ছাড়ানোর পর যে লাল বাড়ি, সেটার কথা মনে হয়ে গেল। আর একটা কথা, এই মালমো অবধি কিন্তু সুইডেন, আমরা এখনও সুইডেনেই আছি। মালমোর পরে যখন আমরা ট্রেনে চাপবো, ওই অরেসন ব্রিজ পেরোবো, পেরিয়ে গিয়ে আমরা ডেনমার্কে প্রবেশ করব। সময়টা বলে দিই আগে, 4:43। 4:52 হলে 1 ঘন্টা লেট হতো, এরা কিন্তু তার আগেই ঢুকিয়ে দেবে। 1 ঘন্টা লেট সহ্য হবে না এদের, মানে করবেই না, টেকনিক্যালি 1 ঘন্টার আগেই ঢুকিয়ে দেবে। তো 44 হলো, জানি না 1 ঘন্টা ক্রস করবে কিনা। তো আমাকে ম্যানেজার এসে বলে গেলেন যেটা, যে 4:59 প্ল্যাটফর্ম নাম্বার 1B থেকে কোপেনহেগেনের ট্রেন ছাড়বে। ওকে, যে সময় আমরা অ্যাকচুয়ালি কোপেনহেগেন পৌঁছাতাম, হ্যাঁ সেই সময় এখান থেকে ট্রেনটা। ঠিক ঠিক ঠিক। ব্যাস দেখুন, ঘড়িতে এখন 4:47। মানে 3 মিনিট আগে হ্যাঁ, ঢুকলো। 3 মিনিট আগে, 3 না 5 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে। আর 5 মিনিট দেরি করলেই 1 ঘন্টা হতো, ঠিক ঢুকিয়ে দিল 5 মিনিট আগে। এরপর আমাদের কানেক্টিং ট্রেনটা আর বেশিক্ষণ দাঁড়াতে হবে না, এটাই যা মন্দের ভালো, 10 মিনিটেই পেয়ে যাব। 1B-তে যেতে হবে। এই ছিল আমাদের ট্রেন। এইদিকে নিচে যেতে হবে, নিচে হচ্ছে 1B, এই হচ্ছে 1B। আর এখানে দেখেছেন এই যে ছবিগুলো যেটা আপনারা দেখছেন, এটা রেলগাড়ির যে জানলা থাকে সেটা দিয়ে যে বাইরের দৃশ্য যেরকম দেখা যায়, ঠিক সেরকমভাবে চলমান দৃশ্য আর কি। যে আপনি জানলার ধারে বসে আছেন আর আপনার পাশ দিয়ে দৃশ্যগুলো যাচ্ছে, এবং দেখলে পরে এক দৃষ্টে তাকিয়ে থাকলে মনে হচ্ছে আমরা আমাদের প্ল্যাটফর্মটা চলছে আর কি। চলছে আর কি। মানে অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে, হ্যাঁ, অদ্ভুত। খানিকক্ষণ পরে মাথা ঘোরাচ্ছে। অদ্ভুত, এইরকম প্ল্যাটফর্ম কিন্তু আগে দেখিনি। উল্টো দিকের দেওয়ালে এরকম LCD স্ক্রিনের মতো, এটা কি চলছে? অ্যাকচুয়ালি LCD স্ক্রিনও নয়। আবারও লেট, 4:59 ট্রেন আসার কথা, 5টা বাজে। এই যে একদিকে বেশ একটা ভালোই ফিল হচ্ছে যে আমার ভারতবর্ষ একা না, এই উন্নত দেশগুলো সে তালিকায় নাম লিখিয়েছে এত কম লোক থাকা সত্ত্বেও, এবং আমাদের দেশের মতো জটিল রেল লাইন না হওয়া সত্ত্বেও আর কি। রাইট, লেট হয় ট্রেন। ওঠার পরে একটু ভিড় ছিল, কিন্তু তারপর আরেকটা স্টেশন এলো, খালি হয়ে গেল। বেশিক্ষণ না, জাস্ট 40 মিনিট। এখন বাজে 5:10। একটু পরেই আমরা ওই ব্রিজের ওপর উঠে পড়ব, কিন্তু বাইরেটা পুরো অন্ধকার, কিছু দেখাতে পারবো না। না, এখনও আমরা উঠিনি ব্রিজে। আমি ম্যাপ দেখলাম, এখানে ওয়াইফাই ফ্রি, আগে ট্রেনেও ছিল ফ্রি ওয়াইফাই অ্যাভেলেবেল। একটা স্টেশনে এসে দাঁড়ালো, এর নাম হচ্ছে উৎকাং। আমি জানি না উচ্চারণ ঠিক করছি কিনা। দেখুন বাইরে তো রিফ্লেকশনের জন্য কিচ্ছু দেখতে পাচ্ছেন না। আমরা এখন যাচ্ছি সেই ব্রিজের ওপর দিয়ে, যার নাম ওরেসুন্দ। এই অরেসুন্দ ব্রিজ যার ওপর দিয়ে যাচ্ছি, একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল, নো ডাউট। 2000 সালে ওপেন হয়েছিল। 16 কিলোমিটার, মানে 9.9 মাইল এর দৈর্ঘ্য। বোথ রেল অ্যান্ড রোড কানেক্টিভিটি রয়েছে এই ব্রিজের ওপর দিয়ে। দিনের বেলা হলে অসাধারণ দেখা যেত,
মানে সুইডেনের সঙ্গে ডেনমার্কের কানেকশান হচ্ছে এই ব্রিজ, ও পাশে মালমো, এ পাশে কোপেনহেগেন। ঘড়িতে 5:43 হ্যাঁ, আমরা এসে নামলাম কোপেনহেগেন সেন্ট্রাল স্টেশনে। এটা ছিল আমাদের ট্রেন। আচ্ছা, ট্রেনে একবার টিকিট চেকিং হয়েছিল, এবার আমরা আমাদের এই যে চলে এসেছে বিক্রম। চলো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Welcome to the happiest city of the world. থ্যাংক ইউ সো মাচ। Copenhagen. কোপেনহেগেন, হ্যাপিয়েস্ট সিটি অফ দ্য ওয়ার্ল্ড। আমরা ছিলাম নীল হলুদে, আগে ছিলাম চলে লাল লাল, সাদা। চলো। বিক্রমকে আমি জানি না, আমার দর্শকেরা বোধহয় চেনে না। আগে তোমার সঙ্গে তো কলকাতায় দেখা হলো। হ্যাঁ, কোথায় দেখা হয়েছিল? চলো, যেটা উফ, সেই বিক্রম বলছে সেটা হচ্ছে এখানে লোকজন ইংলিশে কথা বলে বেশি। সুইডেনে যেরকম ছিল বা ফিনল্যান্ডে যেরকম ছিল যে ইংলিশ জানা লোক কম, ভাঙা ভাঙা ইংলিশ, এখানে ওরকমটা নয়। এমনকি গ্রামের দিকে গেলেও নাকি লোকজন ইংরেজিতে কথা বলে। আমরা এখন মেট্রো ধরবো, মেট্রো ধরে যাব বিক্রমের বাড়ি। এই মেট্রোটা ড্রাইভারলেস, দুবাইয়ের মতো। একটাই স্টপেজ, অসুবিধা আছে। টিকিটের দাম পড়লো এই 24 ক্রোনার, 24 ড্যানিশ ক্রোনার। ওই কনভার্সন একই, মানে কত ইউরো? 8। হ্যাঁ, এখন তো 8ই মনে হয়। মানে 3 ইউরো, মানে 8 ড্যানিশ ক্রোনারে 1 ইউরো বোধ হয়, এরকমই হবে। মানে 3 ইউরোর মতো পড়লো একটা স্টপেজ এলাম। আচ্ছা, যদি আমি এর থেকে বেশি যাই? না, এটাই পড়বে, কারণ এটা দুটো জোন কভার করছে, আচ্ছা মানে 1 আর 2। আচ্ছা, তো অনেকটাই বড় এরিয়া কভার করে, কিন্তু তুমি একটাই গেলাম, ঠিক আছে। চলো বাইরে অ্যাট লাস্ট। 6টাও বাজেনি বোধ হয়, না জাস্ট 6টা বাজছে। রাস্তাঘাট দেখুন, পুরো শুনশান। এই হ্যাপিয়েস্ট সিটি অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড কোপেনহেগেন, সেখানে আমরা রয়েছি। রাস্তাঘাট এত শুনশান, তার মানে হচ্ছে সবাই নিজের পরিবারের সঙ্গে রয়েছে, নিজের প্রাইভেট স্পেসের মধ্যে রয়েছে। এবং সেই জন্যই বোধহয় হ্যাপি, যেই সময় সবাই পৌঁছে যেতে পেরেছে নিজের বাড়িতে বা বন্ধুবান্ধবদের মাঝে। জানি না এখানে লোকজনদের সোশ্যাল লাইফ কীরকম, অবশ্যই এক্সপ্লোর করার চেষ্টা করব, দেখা যাক। আমরা মেট্রো থেকে নেমে এলাম বিক্রমের অফিসের নিচে ওর গাড়ি পার্ক করা। একটা স্টপেজ জাস্ট মেট্রোতে এলাম, এবার গাড়ি করে যাব ওর বাড়িতে। এই হচ্ছে পূর্বা, বিক্রমের ওয়াইফ। কলকাতার পরে আবার দেখা হলো। কলকাতার পরে বরের মাঠে সেই আড্ডা ছিল অলিপাড়ায়, তারপরে এখানে। আমরা খুব এক্সাইটেড, অনেক দিন ধরে অপেক্ষা করছি এই দিনটার জন্য। তো ফাইনালি স্বপ্ন পূরণ হলো। না, আমাদেরও খুব ভালো লাগছে। হ্যাঁ, ওখানে ছিলাম মৈনাক আর চন্দ্রিবার বাড়ি, আর এখানে বিক্রম আর পূর্বার বাড়ি। ঠিক, এই যে এটা হচ্ছে আমাদের ঘর। থ্যাংক ইউ। এই হচ্ছে তোমাদের বৈঠকখানা, তাই তো? দারুণ সুন্দর। আর এখানে দেখুন, ডেনমার্কে আমাদের ছোট্ট পাখির বাসায় প্রিয় শিবাজিদা ও পৃথ্বীজিৎদাকে অন্তর থেকে উষ্ণ স্বাগতম। আমরাও আপ্লুত। থ্যাংক ইউ সো মাচ। আমাদের খুশিটার কোনো ঠিকানা নেই আর কি। তোমাদের মতো এত গুণী মানুষ আমাদের আমরা আড্ডা হবে নিশ্চয়ই 3 দিন খুব আনন্দে কাটাবো, খুব এনজয় করে কাটাবো। আর এইদিকে কি আছে? এটা আজকের মেনু, সাদা ভাত, স্যালাড, পনির দিয়ে মুগ ডাল, বেগুনি, মাছ ভাজা। বেগুনি ফাটাফাটি, আলু পটল চিংড়ি। কিন্তু এত কিছু খাবো কি করে? চিকেন কোপ্তাকারি, পরোটা, মাটন কষা। আমি চিকেন খাবো না। কালকের জন্য পোলাও যা দেখছি শিবাজি, আজকে হাফ কালকে হাফ, বুঝলেন? মানে একদিনে এত খেয়ে একটা কথা বলছি, এই অবধি খাবো আমরা, এই অবধি খাবো, আর বাকিটা আমরা কালকে যাবো। বাকিটা আমরা কালকে, বা যদি সব থেকে অল্প অল্প করে নিই, আবার কালকে আবার সব অল্প অল্প। না, ওরকম ভাবে কেটে দাও। মাছ অবধি আজকে আমরা ছাড়বো, কালকে আমরা মাংসে যাবো। মাছ অবধি পরোটা দিয়ে চিকেন দিয়ে সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে। হ্যাঁ, আর দুপুরে আবার মটন কষা, বাসন্তী পোলাও। না, আরে তা বলে ভাই এরকম খাইও না। আমরা অত খেতে পারি না ভাই। হ্যাঁ, তো আমি অনেক অল্প খাই। দারুণ সুন্দর আড্ডা চলছে। আর পূর্বা দেখুন, এই যে আমার প্রিয় চা, এবং যেখানে সার্ভ করেছে যেটা দিয়ে, সেটা কিন্তু অসাধারণ। হ্যাঁ, নস্টালজিক কাপ।
এই মানে গ্লাস, সরি কাপ না। যাই হোক, পূর্বা আর বিক্রম, থ্যাংক ইউ সো মাচ। আরে হ্যাঁ, এই সুন্দর ওয়েলকামটার জন্য। আর পূর্বার একটা ফেসবুক পেজ আছে, পূর্বা সরকার, সেখানে ও দারুণ সুন্দর করে এখানকার লাইফস্টাইল ওদের তুলে ধরে। রান্নাবান্নাও, হ্যাঁ, রান্নাবান্না যা। আচ্ছা, এই সব মানে এইখানে ডেনমার্কে জীবনযাত্রা কীরকম, বাঙালিরা কীরকম আছে, রান্নাবান্না কীভাবে করছে, বাজার হাট কী, প্রবাসী জীবনে। প্রবাসী জীবন ডেনমার্কের কোপেনহেগেনের, সেগুলো জানতে হলে পূর্বার পেজ, পূর্বা সরকার, আমার ডেসক্রিপশন বক্সে থাকবে। পূর্বা অনেক কিছু আয়োজন করেছে, বেগুনি আছে তার মধ্যে অন্যতম, আর এখানে একটা মাছ ভাজা, এখানকার নর্ডিক ফিশ ফ্রাই, নর্ডিক মাছের ভাজা আর কি। এবার কী মাছ পূর্বাও বলতে পারছে না। হ্যাঁ, তেলাপিয়া। না, তেলাপিয়া ওটা নয়। তেলাপিয়া। আর এখানে ডাল আছে পনির দিয়ে, এটা কিন্তু ওখানে চন্দ্রিমাও করেছিল, পনির দিয়ে ডাল। আচ্ছা আচ্ছা, আর এখানে মিট বল, ওটা কোপ্তা, চিকেনের ওপাশে রয়েছে এই যে, আর সঙ্গে এটা আলু, আলু, পটল আর চিংড়ি, স্যালাড তো আছেই। দারুণ সুন্দর একটা সন্ধে কাটালাম এখানে বিক্রম আর পূর্বার বাড়িতে। খুব এনজয় করলাম, প্রচুর গান বাজনা হলো, একটা লাইভও করেছি ইনস্টাগ্রামে, আপনারা হয়তো দেখে থাকবেন, জানি না, যদি ইনস্টাগ্রামে ফলো করেন তাহলে এই আপডেটগুলো আপনারা পাবেন। আলু পটলটা দেখে ভালো লাগছিল, খেতেও ভালো হয়েছে, অসাধারণ হয়েছে আলু পটল চিংড়ি। আর গন্ধরাজ লেবু ছিল, ডালে মেখে খেলাম। ভাবা যায় কোপেনহেগেনে এসে গন্ধরাজ লেবু দিয়ে মেখে ডাল খাচ্ছি, তারপরে আলু পটল চিংড়ি খাচ্ছি। এই সত্যি ভালো হয়েছে পূর্বা, দারুণ হয়েছে। আমি ভালো জিনিস অল্পই খাই। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।